গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত নুটু মুক্তারের সওয়াল। ইন্দ্রপ্রস্থে রাজস্ব যজ্ঞের সমারোহের মধ্যে কুরুক্ষেত্রের সূচনা হইয়াছিল। ত্রেতায় লঙ্কাকাণ্ডের সূচনাও রামচন্দ্রের যৌবরাজ্যে অভিষেকের সমারোহের মধ্যে। পুষ্পদলের মর্মস্থল নিবাসী কীটের মতো এক একটা সমারোহের আনন্দ কোলাহলের অন্তরালে লুকাইয়া থাকে অশান্তির সূচনা। কঙ্কনা গ্রামেও একটি অনুরূপ ঘটনা ঘটিয়া গেল। কঙ্কনা গ্রামের ধনী অধিবাসীদের দানে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হইল। তাহারই উদ্বোধন অনুষ্ঠানের সমারোহ উপলক্ষে নুটু মুক্তারের সহিত কঙ্কনার বাবুদের বিবাদ ঘটিয়া উঠিল। বর্ধিষ্ণু গ্রাম কঙ্কনা। কঙ্কনার ধনের প্রসিদ্ধি এদেশে বহু বিস্তৃত এবং বহু প্রসিদ্ধ। দূর হইতে কঙ্কনার দিকে তাকাইলে কঙ্কনাকে পল্লী গ্রাম বলিয়া মনে হয় না, কোনো বিশিষ্ট শহরের অভিজাত পল্লী বলিয়া মনে হয়। বহুকাল হইতে প্রবাদ চলিয়া আসিতেছে যে কঙ্কনায় নাকি মা লক্ষ্মী বাঁধা আছেন। কোন অতীতকালে মা লক্ষ্মী ওই পথ দিয়া যাইতেছিলেন, সহসা তাহার হাতের কঙ্কন খসিয়া পথের ধুলার মধ্যে পড়িয়া যায়। সেই কঙ্কনের মমতায় আজও তিনি কঙ্কনা গ্রামের মধ্যে ঘুরিতেছেন। কঙ্কনা হইতে গ্রামের নাম কঙ্কনা। প্রবাদ চিরকাল প্রবাদই, কিন্তু প্রবাদ রটিবার একটা হেতু সর্বত্রই থাকে। এক্ষেত্রেও হেতু একটা আছে। কঙ্কনা গ্রামের মুখুজ্জেরা বাংলাদেশের মধ্যে খ্যাতিমান ধনী। বাংলার বহু স্থানেই তাহাদের টাকা ছড়ানো আছে। বহু জমিদার পরিবারই মুখুজ্জেদের ঋণ দায়ে আবদ্ধ। তাহার উপর মুখুজ্জেরা নিজেরাও জমিদার। মুখুজ্জে পরিবার এখন জনে বহু বিস্তৃত, কিন্তু তাহাতেও তাহাদের ধনের পরিমাণ কমে নাই। সন্ততি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুদও সমানে বাড়িয়া চলিয়াছে। লোকে অবশ্য বলে মুখুজ্জেদের সিন্ধুকে টাকার বাচ্চা হয়, কিন্তু সেটাও প্রবাদ। কঙ্কনার বাবুদের সুদের কারবার লক্ষ লক্ষ টাকার। কিন্তু আশ্চর্যের কথা, এমন একখানি ধনীর গ্রাম, তবুও গ্রামের মধ্যে না আছে স্কুল, না আছে ডাক্তারখানা, এমনকি হাট বাজার পর্যন্ত নাই। থাকিবার মধ্যে আছে খান্দই মিষ্টির দোকান, কিন্তু মুড়ি মুড়কি মন্ডা বাতাসা ছাড়া আর কোনো কিছু দোকানে পাওয়া যায় না। অন্য কোনো মিষ্টান্ন রাখিতে বাবুদের নিষেধ আছে, দোকানিরাও রাখে না। বাবুরা বলেন, মিষ্টি থাকলেই ছেলেরা খাবে, আর মিষ্টি খেলেই ছেলেদের পেটে কৃমি হবে। দোকানি বলে, আগে সবই ধার, রেখে কি করব বলুন, খাজনায় আর কত কাটানো যাবে। তাছাড়া আমার দোকানে বাকি বাড়লে বাবুদের খাতায় খাজনার সুদ বাড়বে। হাটের কথায় কঙ্কনের বাবুরা বলেন, হাট তো হলো লক্ষ্মী নিয়ে বেশাতি, মা লক্ষ্মী চঞ্চলা হবেন যে। স্কুলের কথায় তাঁহারা শিহরিয়া ওঠেন, বলেন, সর্বনাশ, মায়ের সতীন ঘরে আনবো? ছেলেরা বাইরে লেখাপড়া শিখে আসুক, কিন্তু কঙ্কনায় সরস্বতীর আসন বসানো যাবে না। ডাক্তারখানার বিরুদ্ধেও এমনই ধারা যুক্তিতর্ক নিশ্চয়ই প্রচলিত ছিল, কিন্তু সে যুক্তিতর্ক জেলার ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট টিকিল না। সাহেবের আদেশে বাবুদের চাঁদায় কঙ্কনায় এক দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হইল। সেই দাতব্য চিকিৎসালয় উদ্বোধনের দিন সে এক মহা সমারোহের অনুষ্ঠান। ডাক্তারখানার নূতন বাড়িখানির সম্মুখেই চাঁদোয়া খাটাইয়া দেবদারু পাতা ও রঙিন কাগজের মালায় মণ্ডপ সাজানো হইয়াছে। থানার জমাদারবাবু হইতে জেলার জজ ম্যাজিস্ট্রেট পর্যন্ত সকলেই আসিয়াছেন। সদরের ও মহকুমার উকিল মুক্তারও অনেক উপস্থিত আছেন। ভালকাটি গ্রামের মুচিদের ব্যান্ড বাজনা পর্যন্ত ভাড়া করা হইয়াছে। আবাহন, বরণ, পুষ্পবর্ষণ, মাল্যদান, স্তবগান শেষ হইতে হইতেই করতালি ধ্বনিতে আসর বেশ জমিয়া উঠিল। সভামণ্ডপের একটা দিক অধিকার করিয়া সারি সারি চেয়ারে চোগা চাপকান, পাগড়ি, আংটি, চেন ঘড়িতে সুশোভিত হইয়া
মুখুজ্জে কর্তারা বসিয়া আছেন। কয়জন তরুণ বয়স্কের পরিধানে হ্যাট, কোট, টাই, চোখে চশমা। কর্তারা প্রত্যেক অনুষ্ঠানের শেষে ঘাড় নাড়িয়া মৃদু মৃদু হাসিতেছিলেন। অতঃপর আসিল বক্তৃতা পর্ব। এইবার আসরটা যেন ঝিমাইয়া পড়িল। দেখা গেল সকলেই হাততালি দিবার লোক, বক্তৃতা দিবার লোক কেহ নাই। অবশেষে জেলার ফৌজদারি আদালতের একজন উকিল উঠিয়া এই কমলাশ্রিত বংশটিকে কল্পতরুর সহিত তুলনা করিয়া বেশ খানিকটা বলিয়া আসরের মান রক্ষা করিলেন। সঙ্গে সঙ্গে করতালি ধ্বনিতে আসর যেন ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। তারপর সভা আবার নিস্তব্ধ। সভাপতি জেলার জজ সাহেব চারিদিকে চাহিয়া বলিলেন, বলুন, কেউ যদি কিছু বলবেন। কেহ সাড়া দিল না। আবার সভাপতি বলিলেন, বলুন বলুন, যদি কেউ বলতে চান। রামপুর মহকুমার বৃদ্ধ মুন্সেফবাবু এবার নুটুবাবুকে অনুরোধ করিলেন, নুটুবাবু, আপনি কিছু বলুন। নুটুবাবু, নুটু বিহারী বন্দ্যোপাধ্যায়, রামপুর মহকুমার মোক্তার। সমবয়সী না হইলেও নুটুবাবুর সহিত মুন্সেফবাবুর ঘনিষ্ঠ হৃদ্যতা। নুটুবাবু হাত জোর করিয়া বলিলেন, মাফ করবেন আমাকে। সভাপতি কিন্তু মাফ করিলেন না। তিনি অনুরোধ করিয়া বলিলেন, না না, বলুন না কিছু আপনি। নুটুবাবু এবার মোটা দুসুতি চাদরখানা খুলিয়া চেয়ারের হাতলের উপর রাখিয়া উঠিয়া দাঁড়াইলেন। তারপর আরম্ভ করিলেন, সভাপতি মহাশয় এবং মহাশয়গণ, আপনারা সকলেই বোধহয় জানেন যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার মুখে প্রথমে দেয় মধু। লোকে বলে আমার মা নাকি আমার মুখে নিম ফুলের মধু দিয়েছিলেন। আমার কথাগুলো বড় তেতো, সেই জন্যেই আমি কোনো কিছু বলতে নারাজ ছিলাম। তবে ভরসা আছে, ব্যঞ্জনের মধ্যে উচ্ছেরও একটা স্থান আছে, এবং দেহের অসাধিক্য হলে তিক্তভক্ষণই বিদেহ। সেই জন্যেই বসন্তে নিম্বভক্ষণের ব্যবস্থা। কঙ্কনা গ্রামে দাতব্য চিকিৎসালয় স্থাপিত হল আমাদের ধনী মুখুজ্জেবাবুদের দানে। খুব সুখের কথা, আনন্দের কথা, ভালো অবশ্য বলতেই হবে। কিন্তু আমার বারবার মনে হচ্ছে এ হলো গরু মেরে জুতো দান, আর জুতো জোড়াটা ওই মরা গরুর চামড়া দিয়েই তৈরি। এ অঞ্চলের সেচের পুকুরের সেচ বন্ধ করেছেন এই বাবুরা। ফলে অজন্মা হেতু অনাহারে চাষি আজ দুর্বল, রোগের সহজ শিকার হয়েছে। সুদের সুদ তস্য সুদ তাদের কাছ থেকে আদায় করে তাদের পথে বসিয়ে। সমস্ত সভাটা চঞ্চল হইয়া উঠিল। সভায় উপস্থিত মুখুজ্জেবাবুরা বসিয়া বসিয়া ঘামিতে আরম্ভ করিলেন। তাহাদের হাসি তখন কোথায় মিলিয়া গিয়াছে। পরস্পরের মুখের দিকে চাহিয়া তাহারা পাষাণ মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়া রইলেন। তাহাদের দিকে চাহিয়া সমস্ত ভদ্রমণ্ডলীয় কেমন অস্বস্তি অনুভব করিতেছিলেন। নুটুবাবু তখন অনেকটা অগ্রসর হইয়াছেন। তিনি বলিতেছিলেন, আমার পূর্বের বক্তা মহাশয় এদের কল্পতরুর সঙ্গে তুলনা করলেন। আমার মনে হয় তিনি এদের সঙ্গে কিঞ্চিত রসিকতা করেছেন, কারণ বাস্তব সংসারে কল্পতরু অলিক বস্তু, আকাশ কুসুমের পুষ্পাঞ্জলির মতোই হাস্যকর। আমার মনে হয় এদের তুলনা হয় একমাত্র খেজুর গাছের সঙ্গে। না না, মেসোপটেমিয়ার খেজুর গাছ নয়, আমাদের খাঁটি দেশি আঁটিসার খেজুর গাছের সঙ্গে। তলায় বসে ছায়া কেউ কখনো পায় না, ফল তাও আঁটিসার। আর আলিঙ্গন করলে তো কথাই নেই, একেবারে সরসজ্জা। এদের সুদের হার চক্রবৃদ্ধি হারে। এদের প্রজার জন্য বরাদ্দ দোকানে বরাত 8 পয়সার মুড়ি, 8 পয়সার বাতাসা। আর কেউ যদি কাকতি মিনতি করে, সুদ মাফের জন্য জড়িয়ে ধরে, তবে কথার কাঁটায় তার সরসজ্জাই হয়। তবে ভরসার মধ্যে আমাদের হেঁসো, খেজুর গাছের গলা কাটবার জন্যে খাঁটি ইস্পাতে তৈরি অস্ত্র, এই এরা। নটুবাবু এবার সরকারি কর্মচারীবৃন্দের দিকে হস্ত প্রসারিত করিয়া বুঝিয়া দিলেন, এটা বলা হইতেছে তাহাদিগকে। খেজুর গাছের রস আদায় করতে হলে হেঁসো না হলে হয় না। হেঁসো চালালে গল গল করে মিষ্ট রসে খেজুর গাছ কলসি পূর্ণ করে দেয়। আজ তেমনই এক কলসি রস আমাদের বিলাতি পান দেওয়া কাঞ্চননগরী হেঁসো এই ম্যাজিস্ট্রেট সাহেব বাহাদুরের কল্যাণে এ চাকলার লোক পেয়েছে। তাতে তাদের বুক ফাটা তৃষ্ণার খানিকটা নিবারণ হবে। এজন্যে হেঁসো এবং খেজুর গাছ দুতরফকেই ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নটুবাবু বসিলেন।
কিন্তু করতালি ধ্বনি বিশেষ উঠিল না। মাত্র কয়টা অবোধ ছেলে সোৎসাহে হাততালি দিয়া উঠিল। এতক্ষণে সভাস্থ সকলে হাতের উপর বার কয়েক হাত নাড়িলেন, কিন্তু শব্দ তাহাতে উঠিল না। তারপর সভা প্রাঙ্গণ নিস্তব্ধ। সকলেই কেমন অস্বাচ্ছন্দ্য বোধ করিতেছিলেন। সমস্ত সভাটা বায়ু প্রবাহহীন মেঘাচ্ছন্ন বর্ষা রাত্রির মতো ক্লেশকর হইয়া উঠিয়াছে। মুখুজ্জেবাবুরা মাথা হেঁট করিয়া রুদ্ধ রোষে অজগরের মতো ফুলিতেছিলেন। কোনো মতে সভা শেষ হইয়া গেল। অভ্যাগতরা সকলে বিদায় হইয়া গেলেন। তারপর মুখুজ্জেরাও মাথা তুলিলেন বিষধর অজগরের মতোই। নটু মুক্তারকে ধ্বংস করিবার প্রতিজ্ঞা করিয়া তাহারা আপন আপন অন্দরে প্রবেশ করিলেন। সংবাদটা কিন্তু নটুবাবুর নিকট অজ্ঞাত রহিল না। যথাসময় রামপুরে বসিয়াই তিনি কঙ্কনার সংবাদ পাইলেন। বৃদ্ধ মুন্সিফবাবুই তাহাকে সংবাদটা দিলেন। কথাটা তাহারই কানে আসিয়া পৌঁছিয়াছিল। সংবাদ শুনিয়া নটুবাবু হাসিয়া হাত জোর করিয়া কাহাকে প্রণাম জানাইলেন। মুন্সিফবাবু বলিলেন, বাবুদের প্রণাম জানাচ্ছেন নাকি? না, মহর্ষি দুর্বাসাকে প্রণাম জানালেন? তাহলে বলুন, নিজেকেই নিজে প্রণাম করলেন। লোকে তো আপনাকেই বলে কলিযুগের দুর্বাসা। নটুবাবু বলিলেন, না, তাহলে কোনোদিন লক্ষ্মীর দম্ভ চূর্ণ করবার জন্যে সাগরতলে তাকে আবার একবার নির্বাসন পাঠাতাম। নটুমুক্তার ওই এক ধারার মানুষ। তিনি যে সেদিন বলিয়াছিলেন আমার মা আমার মুখে নিমের মধু দিয়েছিলেন, সে কথাটা তাহার অতিরঞ্জন নয়। কথাটা না হোক, তাহার ইঙ্গিতটা নির্জলা সত্য। বাল্যকাল হইতেই ওই তাহার স্বভাব। প্রথম জীবনে বিএ পাশ করিয়া নটুবাবু স্কুল মাস্টারি গ্রহণ করিয়াছিলেন। মনে মনে কামনা ছিল শিক্ষকতার একটি আদর্শ তিনি স্থাপন করিয়া যাইবেন। কিন্তু ওই স্বভাবের জন্যই তাহার সে কামনা পূর্ণ হয় নাই। শিক্ষকতা পরিত্যাগ করিয়া মুক্তারি ব্যবসায় অবলম্বনে বাধ্য হইয়াছেন। ঘটনাটা ঘটিয়েছিল এইরূপ। সেবার পূজার সময় তাহার গ্রামের ধনী এবং জমিদার চাটুর্যদের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আসিয়া তাহার স্ত্রী কাঁদিয়া ফেলিয়া বলিল, আর আমি কোথাও নিমন্ত্রণ খেতে যাব না। নটুবাবু কি একখানা বই পড়িতেছিলেন। তিনি মুখ তুলিয়া প্রশ্ন করিলেন, কেন? এ কেনর উত্তর তাহার স্ত্রী সহজে দিতে পারিল না। বলিতে গিয়া বারবার সে কাঁদিয়া ফেলিল। বিরক্ত হইয়া নটুবাবু বই বন্ধ করিয়া ভালো করিয়া উঠিয়া বসিলেন। প্রশ্নের পর প্রশ্ন করিয়া বহু কষ্টে অবশেষে জানিলেন তাহার স্ত্রী দুর্ভাগ্যক্রমে গ্রামের বর্ধিষ্ণু ঘরের শালঙ্কারা বধূদের পংক্তিতে খাইতে বসিয়াছিল। ফলে পরিবেশনের প্রতিটি দফাতেই সে অপমানিত হইয়াছে। যেভাবে গৃহকর্ত্রী ও দাসীর প্রতি প্রত্যক্ষেই দুই ধারার ব্যবহার হইয়া থাকে, সেইভাবেই সে দাসীর মতো ব্যবহারই পাইয়াছে। নটুবাবু কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর আপন মনেই বলিলেন, দুর্বাসা মিথ্যে তোমায় অভিসম্পাদ দেয়নি, সে ঠিক করেছিল। তাহার স্ত্রী কিছু বুঝিতে না পারিয়া স্বামীর মুখের দিকে হাঁ করিয়া চাহিয়া রহিল। নটুবাবুর দৃষ্টি তাহার মুখের উপর নিবদ্ধ হইতেই সে আবার কাঁদিয়া ফেলিল। নটুবাবু বলিলেন, আচ্ছা, 2 বছর সময় আমাকে দাও, এর প্রতিকার আমি করব। তাহার পরই তিনি মুক্তারি পরীক্ষার জন্য প্রস্তুত হইতে আরম্ভ করিলেন। 1 বৎসরই মুক্তারি পাশ করিয়া তিনি রামপুর মহকুমায় প্র্যাকটিস আরম্ভ করিয়া দিলেন। 3য় বৎসরের পূজায় সধবা ভোজনের সময় একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়া গেল। মাছ পরিবেশন চলিতেছিল। পরিবেশক নটুবাবু স্ত্রীর পাতার নিকট আসিতেই সে প্রকাণ্ড একটা টাকার তোড়া কাপড়ের ভিতর হইতে বাহির করিয়া সশব্দে নামাইয়া দিয়া বলিল, এই এদের সমান গহনাই আমার হবে, এই তার টাকা। এখন ওদের সমান মাছ আমাকে না দাও, 1খানা চেক কম আমাকে দিও না। পরিবেশকের হাত হইতে মাছের বালতিটা খসিয়া পড়িয়া গেল। তারপর গ্রাম জুড়িয়া দেশ জুড়িয়া সে এক তুমুল আন্দোলন। লোকে নটুবাবুকেই দোষ দিয়া ক্ষান্ত হয় নাই, তাহার ঊর্ধ্বতন পূর্বপুরুষগণকেও দোষ দিয়া বলিয়েছিল, বিচুটির ঝাড়, গোড়া থেকে আগা পর্যন্ত সর্বাঙ্গে হুল, জ্বালা ধরানো ওদের স্বভাব। নটুবাবুর পিতামহ ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত লোক, কিন্তু পাণ্ডিত্যের খ্যাতির তুলনায় অপ্রিয় সত্যভাষণের অখ্যাতি ছিল বেশি। সে আমলের কোনো এক রাজবাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে শাস্ত্র বিচারের আসরে যুবরাজ তাহার নাসিকাগ্র প্রবেশ করাইয়া ফোড়ন দিতে দিতে গীতার একটা শ্লোক আওড়াইয়া উঠিয়াছিলেন। মশায়,
স্বয়ং ভগবান বলে গেছেন, যদা যদা হি ধর্মস্য। নটুবাবুর পিতামহ বাধা দিয়া বলিয়াছিলেন, জিহ্বার জড়তা দূর হয়নি আপনার, আরো মার্জনা দরকার। যদা যদা নয়, ইয়াদা ইয়াদা। নটুবাবুর পিতার নাম ছিল কুনো কালীপ্রসাদ। তিনি বিদ্যায় বিশেষ পণ্ডিত ছিলেন না, বা অন্য কোনো বিশেষত্ব তাঁর ছিল না। সমাজে তাহার কোনো প্রতিষ্ঠাও হয় নাই, সেজন্য দাবিও কোনোদিন তিনি করেন নাই। কিন্তু সমস্ত জীবনটা তিনি ঘরের কোণে বসিয়াই কাটাইয়া গিয়াছেন। শত্রুতা তিনি কাহারও সহিত কোনোদিন করেন নাই। কিন্তু তবু লোকে লোকে বলিত, কি অহংকার লোকটার। যাক, ওসব পুরাতন কথা। নটুবাবু কঙ্কনার জমিদারদের শপথের কথা শুনিয়া বিচলিত হইলেন না। এদিকে কঙ্কনার বাবুরা তাহাদের চিরাচরিত প্রথায় প্রতিশোধ গ্রহণের পন্থা অবলম্বন করিলেন। কিন্তু তাহাদের চর বিফল মনোরথ হইয়া ফিরিয়া সংবাদ দিল, নটুবাবুর ঋণ কোথাও নাই। বাবুরা সংবাদ লইতেছিলেন, কোথায় কাহার কাছে নটু মোক্তারের হ্যান্ডনোট বা তমসুক আছে, থাকিলে সেগুলি কিনিয়া ঋণজালে আবদ্ধ নটুকে আয়ত্ত করিয়া তাহাকে বধ করিতেন। মুখুজ্জেদের বড়কর্তা অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া তাহার কর্মচারীকে প্রশ্ন করিলেন, লাট কমলপুরের জমিদারদের এখন অবস্থা কেমন? কমলপুরেই নটুবাবুর বাড়ি। তাহার জমিজমা, পুকুর, বাগান, যাহা কিছু সম্পত্তি সমস্তই কমলপুরের এলাকার মধ্যে। সরকার উত্তর দিল, অবস্থা অবশ্যই তেমন ভালো নয়, তবে ওই চলে যায় কোনো রকমের সব। দু এক ঘরের অবস্থা একেবারেই ভালো নয়। কর্তা বলিলেন, তবে কিনে ফেলো তাদের অংশ, টাকা বেশি লাগে লাগুক। হ্যাঁ, তবে আমাদের সকল শরীরকে একবার জিজ্ঞাসা করো। মাস চারেক পর সন্ধ্যার সময় নটুবাবু সন্ধ্যা উপাসনা করিতেছিলেন। তাহার স্ত্রী আসিয়া ঘরে প্রবেশ করিয়া দাঁড়াইয়া রহিল। নটুবাবু কিন্তু দেখিয়াও দেখিলেন না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া স্ত্রী বলিল, ওগো, কমলপুর থেকে আমাদের মহাভারত মোড়ল এসেছে। নটুবাবু চোখ বুজিয়া ধ্যানে বসিলেন। স্ত্রী বলিল, তাকে নাকি কঙ্কনার বাবুরা মারধর করেছে, তার পুকুর থেকে মাছ ধরিয়ে নিয়েছে, গরুগুলো খোঁয়ারে দিয়েছে। নটুবাবু মুদ্রিত নেত্রেই নিশ্চল হইয়া বসিয়া রইলেন। তাহার স্ত্রী এবার বিরক্ত হইয়া বাহির হইয়া গেল। নিয়ম মতো সন্ধ্যা উপাসনা শেষ করিয়া নটুবাবু উঠিলেন। বাহিরে আসিয়া স্ত্রীকে বলিলেন, কই, দুধ গরম হয়েছে? স্ত্রী আসিয়া দুধের বাটি নামাইয়া দিল। নটুবাবু বলিলেন, দেখো, ভগবানকে যখন মানুষ ডাকে তখন তাকে চঞ্চল করতে নেই। স্ত্রী বলিল, বেচারার যে হাপুস নয়নে কান্না, আমি আর থাকতে পারলাম না বাপু। মুখের খাবার বেচারার চোখের জলে নোনতা হয়ে গেল। মুখ ধুইয়া পান মুখে দিয়া নটুবাবু বাহিরের ঘরে আসিতেই মহাভারত তাহার পায়ে আছাড় খাইয়া পড়িল। নটুবাবু তাহার হাত ধরিয়া আকর্ষণ করিয়া বলিলেন, ওঠো ওঠো, কি করেছে আগে বলো, তারপর কাঁদবে। মহাভারতের কান্না আরো বাড়িয়া গেল। নটুবাবু এবার অত্যন্ত কঠিন স্বরে বলিলেন, বলি উঠবে নাকি? কণ্ঠস্বরের রূঢ়তায় ও কথার ভঙ্গিমায় মহাভারত এবার সসংকোচে উঠিয়া বসিয়া করুণভাবে চোখের জল মুছিতে আরম্ভ করিল। নটুবাবু আবার প্রশ্ন করিলেন, কি হয়েছে বলো? আগে কঙ্কনার বাবুরা আমার পুকুরের সমস্ত মাছ, এই হালি পোনা ৩০০ টাকা এক পুকুরে। ৩০০ টাকা এক পো এখন বাদ দাও, তোমার পুকুরের সমস্ত মাছ কি হলো তাই বলো। আগে জোর করে বাবুরা ধরিয়ে নিলেন। তারপর? এ প্রশ্নে মহাভারত অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রইল। নটুবাবু আবার প্রশ্ন করিলেন, আর কি করেছেন? আগে আমার গরু বছর সব জোর করে ধরে খোঁয়ারে দিয়েছেন। আর? এবার মহাভারত আবার ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। কাঁদিতে কাঁদিতে বলিল, চাপড়ে দিয়ে ধরে বেঁধে আমাকে। আর সে বলিতে পারিল না। নটুবাবু বলিলেন, কিন্তু কারণ কি? কিসের জন্য তোমার উপর বাবুরা এমন করলেন? কোন রূপে আত্মসংবরণ করিয়া চোখ মুছিতে মুছিতে মহাভারত বলিল, আগে আগে আমাকে ডেকে বাবুরা বললেন, নটু মুক্তারের জমি জমা সব তুমি ভাগে করে শুনেছি, তা তোমাকে ওসব জমি ছেড়ে দিতে হবে। নটু মুক্তারের জমি এ চাকলায় কেউ চষতে পাবে না। নটুবাবু বলিলেন, তারপর?
আগে আমি তাইতে জোরহাত করে বললাম, হুজুর, তা আমি পারবো না, তিনি ব্রাহ্মণ, ভালো লোক, আমরা 3 পুরুষ ওনাদের জমি করছি, পুরনো মনি, তাতেই আগে। কান্নার আবেগে তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া গেল। সে নীরবে রুদ্ধবাক হইয়া মাটির দিকে চাহিয়া বসিয়া রইল। নটুবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তোমাকে মামলা করতে হবে মহাভারত। খরচপত্র সমস্ত আমার, আসা যাওয়া, আদালত খরচা সব আমি দেব। তুমি মামলা করো, দেখো, ভেবে দেখো, কাল সকালে আমাকে জবাব দিও। আর সে যদি না পারো, তুমি আমার জমি ছেড়ে দাও, তাতে আমি একটুও দুঃখ করব না। ক্ষতি যা হয়েছে তা আমি তোমার পূরণ করে দেব। তারপর তিনি লণ্ঠনের আলোটা বাড়াইয়া দিয়া খান কয়েক বইটা নিয়া লইয়া বসিলেন। গভীর মনোযোগের সহিত আইনগুলি দেখিয়া বই বন্ধ করিয়া যখন উঠিলেন, তখন মহকুমা শহরটিও প্রায় নিস্তব্ধ হইয়া আসিয়াছে। অদূরবর্তী জংশন স্টেশন ইয়ার্ডে মালগাড়ির শাটিংয়ের শব্দ গম্ভীর এবং উচ্চতর হইয়া উঠিয়াছে। মহাভারত তখনও পর্যন্ত নির্বাক হইয়া নটুবাবুর মুখের দিকে চাহিয়া বসিয়াছিল। তাহার দিকে দৃষ্টি পড়িতেই নটুবাবু বলিলেন, তুমি তখন থেকে বসে আছো মহাভারত? জল তো খেয়েছ, কই তামাক টামাক তো খাওনি? মহাভারতের চোখ তখনও ছলছল করিতেছিল। সে তাড়াতাড়ি চোখ মুছিয়া ঈষৎ লজ্জিতভাবে বলিল, আগে এই যাই। নটুবাবু বলিলেন, তোমার ক্ষতি যা হয়েছে সে আমি পূরণ করে দেব, কিন্তু অপমানের ক্ষতিপূরণ তো করতে পারবো না। সেজন্যে তোমাকে মামলা করতে হবে, রাজার দৌড়ে দাঁড়াতে হবে। মহাভারত এবার আবার কাঁদিয়া ফেলিল। নটুবাবুর কণ্ঠস্বরে স্নেহপর্শে তাহার শোক যেন উতলিয়া উঠিল। বলিল, আজ্ঞে বাবু, ছোট ছোট কচি মাছ, এই বছরের হালিপোনা 1/300 টাকার বেশি নয়। নটুবাবু এবার বিরক্ত হইলেন না, ক্রোধ প্রকাশ করিলেন না, হাসিলেন না। বলিলেন, যাও, তামাক টামাক খেয়ে ভাত খেয়ে নাও গিয়ে। মহাভারত চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। ভিতরে গিয়া নটুবাবু স্ত্রীকে বলিলেন, আজ থেকে আর আমার বাড়িতে লক্ষ্মী পুজো হবে না। সবিস্ময়ে স্ত্রী বলিয়া উঠিল, সে কি, ও কি সর্বনেশে কথা? নটুবাবু বলিলেন, না, হবে না। স্ত্রী প্রতিবাদ করতে সাহস করিল না। মোকদ্দমা দায়ের হইয়া গেল। নটুবাবুর পরিচালনা গুণে তাহার তীক্ষ্ণধার প্রশ্নে প্রশ্নে সমগ্র ঘটনার উপরের সাজানোর আবরণ খানখান হইয়া খসিয়া পড়িল। সত্যের নগ্ন মূর্তি প্রকাশিত হইয়া পড়িল। তাহার উপর তাহার সূক্ষ্ম এবং দৃঢ় যুক্তিতর্কের প্রভাবে কঙ্কনার বাবুদের গোমস্তা ও চাপরাশিকে বিচারক দোষী স্থির না করিয়া থাকিতে পারিলেন না। তিনি তাহাদের প্রতি কঠিন দণ্ডবিধান করিলেন। দেশময় একটা সাড়া পড়িয়া গেল। কিন্তু এইখানেই শেষ হইল না। কঙ্কনার বাবুরা জজ আদালতে আপিল করলেন। সেদিন সন্ধ্যার সময় বৃদ্ধ মুন্সেফ বাবু আসিয়া বলিলেন, নটুবাবু, যথেষ্ট হয়েছে, এইবার ব্যাপারটা মিটিয়ে ফেলুন। সবিস্ময়ে তাহার মুখের দিকে চাইয়া নটুবাবু বলিলেন, বলছেন কি আপনি? ভালোই বলছি, বিরোধের তো এইখানেই শেষ নয়। ধরুন জজ আদালতেও যদি এই সাজাই বহাল থাকে, তবে ওরা হাইকোর্টে যাবেন। তারপর ধরুন নতুন বিরোধও বাঁধতে পারে। ওদের তো পয়সার অভাব নেই। লোকে বলে কঙ্কনায় লক্ষ্মী বাঁধা আছেন। নটুবাবু বলিলেন, বিরোধ তো আমার ওই লক্ষ্মীর সঙ্গে। ওই দেবতাটির অভ্যেস হল লোকের মাথার ওপর পা দিয়ে চলা। তাঁর পা দুটি আমি মাটির ধুলোয় নামিয়ে দেব। মুন্সেফবাবু বলিলেন, ছি ছি ছি, কি যে বলেন আপনি নটুবাবু? নটুবাবু উত্তর দিলেন, ঠিকই বলি আমি মুন্সেফবাবু, কিন্তু আপনার ভালো লাগছে না। তারপর হাসিয়ে আবার বলিলেন, না লাগবারই কথা। লক্ষ্মীর পা যে আপনার মাথায় চেপেছে, পায়ের পথ তো সংকীর্ণ, রথ চলবার মতো রাজপথ তৈরি হয়ে গিয়েছে, টাকটি আপনার বেশ প্রশস্ত। মুন্সেফবাবু হো হো করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, কথাটা বলেছেন বড় ভালো, বড্ড বলেছেন মশাই। তারপর কিন্তু আর ও প্রসঙ্গে তিনি কোনো কথা বলিলেন না। হাস্য পরিহাসের মধ্যে সন্ধ্যাটা কাটিয়ে গেল।
কিন্তু লক্ষ্মীর পরাজয় এত সহজে হয় না। জজ আদালতের আপিলে মামলাটা ডিসমিস হইয়া গেল। নটুবাবু মুখ রাঙা করিয়া আদালত হইতে বাহির হইয়া আসিলেন। সত্যের অপমানে পরাজয়ে ক্ষোভ লজ্জার তাহার আর সীমা ছিল না। কিন্তু বিস্মিত তিনি হন নাই। জজ আদালতের উকিলের সওয়াল শুনিয়াই তিনি এই পরিণতি বুঝিতে পারিয়াছিলেন। সদর হইতে রামপুরে ফিরিয়া আসিয়া সন্ধ্যায় নিয়মিত সন্ধ্যা উপাসনায় বসিয়াছেন। এমন সময় বাড়ির বাহিরে বোধ করি খান দশেক ঢাক একসঙ্গে তুমুল শব্দে বাজিয়া উঠিল। কয়েক মুহূর্ত পরেই তাঁর স্ত্রী বিস্ময় বিহ্বলের মতো আসিয়া বলিল, হুকু, কঙ্কনার বাবুরা দোরের সামনে ঢাক বাজাতে হুকুম দিয়েছে, ধেই ধেই করে নাচছে গো সব। নটুবাবু কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিলেন না। যেমন ধ্যানে বসিয়াছিলেন তেমনভাবেই বসিয়া রইলেন। মাসখানেক পর কঙ্কনায় বাবুদের বাড়িতে আবার একটা সমারোহ হইয়া গেল। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন দৈপায়ন হ্রদে আত্মগোপন করিলে পাণ্ডবেরা সমারোহ করেন নাই। কিন্তু নুটু মুক্তার পরাজয়ের লজ্জায় মুক্তারি ছাড়িয়া দিয়া কলিকাতায় পলাইয়া গেলে কঙ্কনার বাবুরা বেশ একটি সমারোহ করিলেন। সেই সমারোহের মধ্যে তাহারা ঘোষণা করিলেন, বেটাকে ঢাক বাজিয়ে মুক্তারি ছড়ালাম, এবার টিন বাজিয়ে গাঁ থেকে তাড়াতে হবে। বড়কর্তা বলিলেন, তার আগে ওই বেটা মহাভারতকে শেষ করো, 18 পর্বের এক পর্ব যেন বেটার না থাকে। বৎসর তিনেকের মধ্যেই কঙ্কনার বাবুদের সে প্রতিজ্ঞাও প্রায় পূর্ণ হইয়া আসিল। মহাভারত সর্বশান্ত হইয়া মনে মনে নিষ্কৃতির একটি সহজ উপায় অনুসন্ধান করিতে লাগিল। কিন্তু আশ্চর্য গোয়ার মহাভারত কিছুতেই বাবুদের পায়ে গড়াইয়া পড়িল না। নুটুমুক্তার সেই দেশ ছাড়িয়াছেন, আজও ফেরেন নাই। স্ত্রী আছে তাহার পিত্রালয়। সেদিন জমিদারের হিতৈষী গ্রাম্য মণ্ডল আসিয়া মহাভারতকে বলিল, ওরে, বাবুদের পায়ে গিয়ে গড়িয়ে পড়, জলে বাস করে কি কুমিরের সঙ্গে ভাত করা চলে? ছন্দমতি মহাভারত উত্তর দিল, কুমিরে ভাত করলেও খায়, না করলেও খায়, তার চেয়ে ভাত করে মরাই ভালো। মণ্ডল বিরক্ত হইয়া বলিল, আলক্ষ্মী ঘাড়ে ভর করলে মানুষের এমনই মতি হয় কিনা? মহাভারত বলিল, আলক্ষ্মী আমার ভালো দাদা, উনি কাউকে ছেড়ে যান না। মণ্ডল অবাক হইয়া গেল। অবশেষে বলিল, তোর দোষ কি বল, নইলে ব্রাহ্মণ জমিদার। মহাভারত অকস্মাৎ যেন ক্ষিপ্ত হইয়া উঠিল। সে চিৎকার করিয়া হাত পা নাড়িয়া ভঙ্গি করিয়া বলিল, চণ্ডাল, কসাই। দিন দুই পরই মহাভারতের ঘরের জীর্ণ চালে আগুন জ্বলিয়া উঠিল। নারী ও বালকের আর্তচিৎকারে লোকজন আসিয়া দেখিল মহাভারতের ঘর জ্বলিতেছে। কিন্তু মহাভারতের সেদিকে ভ্রুক্ষেপ নাই। সে একজন দীর্ঘকায় কালো জোয়ানের বুকে নির্মমভাবে চাপিয়া বসিয়া আছে। বহু কষ্টে লোকটাকেই সর্বাগ্রে মহাভারতের কবলমুক্ত করা হইল। সে হাঁপাইতে হাঁপাইতে ক্ষীণ কণ্ঠে বলিল, জল। মহাভারত লাফ দিয়া গিয়া জ্বলন্ত চালের একগোছা খড় টানিয়া আনিয়া বলিল, খা। ওই লোকটাই মহাভারতের ঘরে আগুন দিয়াছে। লোকটা কঙ্কনার বাবুদের চাপরাশি। মহাভারত তাহাকে পুলিশের হাতে সমর্পণ করিল। পরদিন সে অত্যন্ত হৃষ্ট চিত্তে দগ্ধ গৃহের অঙ্গার লইয়া তামাক সাজিয়া পরম তৃপ্তি সহকারে তামাক টানিতেছিল। এমন সময় কে তাহাকে ডাকিল, মহাভারত। মহাভারত বাইরে আসিয়া দেখিল জমিদারের গোমস্তা দাঁড়াইয়া আছে। সে চিৎকার করিয়া উঠিল, মিটমাট আমি করব না হে, কি করতে এসেছো তুমি? গোমস্তা হাসিয়া বলিল, আরে শোন শোন। কোনো কিছু না শুনিয়াই তাহার মুখের কাছে দুই হাতের বুড়া আঙুল ঘন ঘন দাঁড়িয়া মহাভারত বলিল, খটখট লবডঙ্কা, খটখট লবডঙ্কা, আর আমার করবি কি? গোমস্তা মুখ লাল করিয়া ফিরিয়া গেল। যাইবার সময় কিন্তু বলিয়া গেল, জানিস বেটা চাষা, পৃথিবীটা কার বশ? দিন দুয়েক পরেই রামপুর হইতে নটুবাবুর পুরাতন মুহুরিটি আসিয়া মহাভারতকে লইয়া চলিয়া গেল। সেই দিনে দ্বীপ্রহরে রামপুরের ফৌজদারি আদালতে মহাভারতকে সঙ্গে লইয়া নটুবাবু উকিলের গাউন পরিয়া আদালতে প্রথম প্রবেশ করিলেন। তিনি উকিল হইয়া ফিরিয়াছেন। তিনি এতদিন কলিকাতায় আইন পড়িতেছিলেন। এবার কঙ্কনার বাবুরা একটু চিন্তিত হইয়া পড়িলেন। নটুবাবুর তদবিরে তদারকে স্বয়ং এসডিও ঘটনাস্থল পরিদর্শন করিয়া গেলেন এবং শেষ পর্যন্ত কঙ্কনার বাবুদের নায়েব গোমস্তাকে পর্যন্ত আসামি শ্রেণীভুক্ত করিয়া মামলাটা দায়রা আদালতে বিচারার্থ পাঠাইয়া দিলেন।
নটুবাবু নিজেও সদরে গিয়া বসিলেন। শুধু বসিলেন নয়, সরকারি উকিলের সহযোগে নিজেই মামলা চালাইতে আরম্ভ করিলেন। কয়েকদিনের মধ্যে নানা জনে বহু বিনীত অনুরোধ এবং বহু প্রকার লোভনীয় প্রস্তাব লইয়া নটুবাবুকে আসিয়া ধরিয়া বলিল, মিটিয়ে ফেলুন, তাতে আপনারই মর্যাদা বাড়বে। নটুবাবু বলিলেন, বড় লোকের সঙ্গে গরিবের ঝগড়া কি আপোষে মেটে? কোনো কালে মেটেনি, মিটবেও না। শেষ পর্যন্ত বলিলেন, বাবুরা যদি ঢাক কাঁধে করে আদালতের সামনে বাজাতে পারে, কি মহাভারতের খড়ের চালে উঠে নিজেরা চাল ছাওয়াতে পারে, তবে না হয় দেখি। প্রস্তাবকারীরা মুখ কালো করিয়া উঠিয়া গেল। বিচার চলিতে লাগিল। সাক্ষী সাবুত শেষ হইয়া গেলে সরকারি উকিলের সম্মতিক্রমে নটুবাবু প্রথমে সওয়াল আরম্ভ করিলেন। সে যেন অকস্মাৎ আগ্নেয়গিরির মুখ খুলিয়া গেল। গভীর আন্তরিকতাপূর্ণ প্রদীপ্ত ভাষায় সমগ্র ঘটনাটা যেন চোখের সম্মুখে প্রত্যক্ষ হইয়া উঠিল। প্রবলের অত্যাচারে দুর্বলের হাহাকার যেন রূপ পরিগ্রহ করিল। বিবাদের মূল সূত্র হইতে আরম্ভ করিয়া এই অগ্নিদাহ পর্যন্ত প্রতিটি ঘটনা সাক্ষীদের উক্তির সহিত মিলাইয়া দেখাইয়া অবশেষে বলিলেন, আজ সমস্ত পৃথিবীময় ধনের মত্ততায় মত্ত ধনীর অত্যাচারে পৃথিবী জর্জরিত হয়ে উঠেছে। এই বিচারাধীন ঘটনাটি তার একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত। কিন্তু একান্ত দুঃখের বিষয় যে ধনীর অনুগ্রহ পুষ্ট দুর্বলের উপর দণ্ডবিধান করা ছাড়া আজ ধর্মাধিকরণের গত্যন্তর নেই। কিন্তু সেই বিচার একজন করবেন, যিনি সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান, সর্বনিয়ন্তা। তিনি এর বিচার অবশ্যই করবেন। সে বিচারের রায়ের সামান্য একটু অংশ আমরা জানি। ঈশ্বরের পুত্র মহামানব যীশুখ্রিস্ট জানিয়ে দিয়ে গেছেন। তিনি বলেছেন, ইট ইজ ইজিয়ার ফর এ ক্যামেল টু গো থ্রু আই অফ এ নিডল দেন ফর এ রিচ ম্যান টু এন্টার ইন্টু কিংডম অব গড। ধনীর স্বর্গরাজ্যে প্রবেশের অপেক্ষা সূচিমুখে উটের প্রবেশও সহজ। তাহার সওয়ালের পর সরকারি উকিল আর কিছু বলিবার প্রয়োজন বোধ করিলেন না। বিচারে অপরাধীদের কঠিন দণ্ড হইয়া গেল। বিচার শেষে নটুবাবু বাহিরে আসিতেই তাহার মুহুরী বলিল, 3টে মামলার কাগজ নিয়ে মক্কেল বসে আছে। নটুবাবুর মাথায় তখন ওই মোকদ্দমার কথাই ঘুরিতেছিল। তিনি ললাট কুঞ্চিত করিয়া মুহুরীর দিকে চাহিলেন। সে বলিল, একটা দায়রা আর 2টো এসডিওর কোর্টের মামলা, ফি বলেছি 4 টাকা করে। পিছন হইতে একজন পুরাতন মোক্তার বন্ধু আসিয়া অভিনন্দন জানাইয়া বলিল, চমৎকার আর্গুমেন্ট হয়েছে, এবার কিন্তু ছেঁড়া জুতো জামা পরাটা চলবে না ভাই, পাল্টাও। আমার হাতে একটা কেস আছে, তোমাকেই ওকালতনামা দেব। মক্কেল কিন্তু গরিব। নটুবাবু সঙ্গে সঙ্গে বলিলেন, পাঠিয়ে দিও, পয়সার জন্য কিছু এসে যাবে না। বিচিত্র পৃথিবী, কিন্তু সে বৈচিত্র্য অপেক্ষাও পৃথিবীর বুকের ঘটনাপ্রবাহের ধারা বিচিত্রতর এবং বিস্ময়কর। সেই বিচিত্র ধারার গতিতেই কঙ্কনার বাবুদের সহিত নটুবাবুর বিরোধ অকস্মাৎ একটা অসম্ভব পরিণতিতে আসিয়া শেষ হইয়া গেল। 15 বৎসর পর সেদিন হঠাৎ কঙ্কনার বাবুদের জুড়িটা আসিয়া নটুবাবুর বাড়িতে প্রবেশ করিয়া গাড়ি বারান্দায় দাঁড়াইল। গাড়ির ভিতর হইতে নামিলেন কঙ্কনার বৃদ্ধ বড় কর্তা, তাহার পুত্র এবং সেজ তরফের কর্তা। নটুবাবু দারোয়ান কায়দামাফিক সেলাম করিয়া দরজা খুলিয়া দিল। সঙ্গে সঙ্গে 2 জন খানসামা আসিয়া সসম্ভ্রমে অভিবাদন করিয়া ঝাড়ন দিয়া আসনগুলি ঝাড়িয়া দিয়া সরিয়া দাঁড়াইল। বৃদ্ধ কর্তা ঘরের চারিদিকে চাহিয়া বলিলেন, তাই তো হে, নুটু যে আমাদের ইন্দ্রপুরী বানিয়ে ফেলেছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, বলিহারি বলিহারি। কর্তার পুত্র একজন খানসামাকে বলিলেন, একবার উকিলবাবুকে খবর দাও দেখি, বলো কঙ্কনার বড় কর্তা সেজ কর্তা এসেছেন। নটুবাবু বিস্মিত হইলেন এবং অত্যন্ত ব্যস্ত হইয়া নিচে নামিয়া আসিয়া বলিলেন, আসুন আসুন আসুন, মহাভাগ্য আমার আজ। বড় কর্তা বলিলেন, সে তো না বলতেই এসেছি হে, এখন বসতে দেবে কিনা বলো, না তাড়িয়ে দেবে? নটুবাবু একটু অপ্রস্তুত হইয়া বলিলেন, দেখুন দেখি, তাই কি আমি পারি, না কোনো মানুষে পারে? বড় কর্তা মুচকি হাসিয়া বলিলেন, আজ তোমার সঙ্গে সওয়াল করব, দাঁড়াও। দেশের মধ্যে তো তুমি এখন সবচেয়ে বড় উকিল, এ জেলা ও জেলা থেকেও তোমাকে নিয়ে যায়, দেখি কে হারে। নটুবাবু ব্যস্ত হইয়া বলিলেন, বেশ, এখন বসুন। বড় কর্তা বলিলেন, ধরো তোমার বাড়ি ভিখারি এসেছে, তাকে বসতে বলে আর কি আপ্যায়িত করবে, যদি ভিক্ষেই তাকে না দাও? নটুবাবু জোরহাত করিয়া বলিলেন,
আমার কাছে আপনারা ভিক্ষে চাইবেন, এ যে অসম্ভব কথা, আশঙ্কার কথা। এ যে বলির দ্বারে বামুনের ভিক্ষে চাওয়া। বেশ, আগে বসুন। বড়কর্তা বারবার ঘাড় নাড়িয়া বলিলেন, হুম, আগে তুমি বলো যে দেবে, তবে বসি, নইলে যাই। নটুবাবু বলিলেন, বেশ বলুন, সাধ্যের মধ্যে যদি হয় তবে দেব আমি। বড়কর্তা বলিলেন, তোমার ছেলেটিকে আমায় ভিক্ষে দিতে হবে, আমার নাতনিটিকে তোমায় আশ্রয় দিতে হবে। তাহার পুত্র আসিয়া নটুবাবুর হাত দুটি চাপিয়া ধরিল। নটুবাবু বিস্মিত হইয়া তাহাদের মুখের দিকে চাহিয়া রইলেন। সেজকর্তা বলিলেন, তোমার এ ছেলে খুব ভালো, বিয়েতে এমএতে ফার্স্ট হয়েছে, তুমিও এখন মস্ত ধনী, বড় বড় জায়গা থেকে তোমার ছেলে সম্বন্ধ আসছে, সবই ঠিক। কিন্তু কঙ্কনার মুখুজ্জেদের বাড়ির মেয়ে, ধনে কুলে মানে অযোগ্য হবে না। রূপের কথা বলবো না, সে তুমি নিজে দেখবে। নটুবাবু বড়কর্তার এবং সেজকর্তার পায়ের ধুলো লইয়া বলিলেন, আপনাদের নাতনি আমার বাড়ি আসবে, সত্যি সে আমার সৌভাগ্য। সমারোহের মধ্যেই যে বিরোধের সূত্রপাত হইয়াছিল, সমারোহের মধ্যেই তাহার অবসান হইয়া গেল। বিবাহ শেষ হইয়া গেল। অনুষ্ঠান শেষ হইলেও উৎসবের শেষ তখন হয় নাই। সমাগত আত্মীয় স্বজনদের সকলে এখনো বিদায় হয় নাই। কয়েকটি হাভাতে অতিলোভী আত্মীয় বিদায় লইবে বলিয়া বোধ হয় না। তাহাদের ছেলেগুলোর জ্বালায় ছবি ফুলদানিগুলি ভাঙিয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। নটুবাবু প্রাতঃকালে একখানা ইজি চেয়ারে শুইয়া তামাক টানিতে টানিতে ওই কথাই ভাবিতেছিলেন। নিয়মের ব্যতিক্রমে, অপরিমিত পরিশ্রমে শরীর তাহার অসুস্থ, বেশ একটু জ্বরও যেন হইয়াছে। চাকরটা আসিয়া খবর দিল, তাহার ফাউন্টেন পেনটা পাওয়া যাইতেছে না। নটুবাবুর রক্ত যেন মাথায় চড়িয়া গেল। তিনি তৎক্ষণাৎ গৃহিণীকে ডাকিতে বলিলেন। গৃহিণী আসিতেই তিনি বলিলেন, রতনপুরের কালীর মাকে পারুলের শ্যামা ঠাকুরকে আজই বাড়ি যেতে বলে দাও। সবিস্ময়ে গৃহিণী বলল, তাই কি হয়? নিজে থেকে না গেলে কি যেতে বলা যায়? আপনার লোক। নটুবাবু বলিলেন, আপনার জনের হাত থেকে আমি নিস্তার পেতে চাই বাপু, দোহাই তোমার বিদায় করো ওদের। বরং কিছু দিয়ে থুয়ে চলে যা করা, নইলে ঘরদর পর্যন্ত ভেঙে চুরমার করে দেবে। গৃহিণী একটু বিব্রতভাবেই অন্দরের দিকে চলিয়া গেলেন। নটুবাবু ক্লান্তভাবেই চেয়ারে শুইয়া বোধ করি পরিত্রাণের উপায় চিন্তা করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে মুহুরী আসিয়া রায়ের নথি সম্মুখের টেবিলের উপর নামাইয়া দিয়া বলিল, রায়ের নকলটা কাল চেয়েছিলেন, কিন্তু বাজে খরচ কিছু বেশি হয়ে গেল। নটুবাবু সজাগ হইয়া উঠিয়া বসিলেন। একটা দায়রা মোকদ্দমার রায়ের নকল। মোকদ্দমাটায় নটুবাবুর অপ্রত্যাশিতভাবে পরাজয় ঘটিয়াছে। তাহার কয়েকটি সূক্ষ্ম যুক্তি বিচারক অন্যায়ভাবে অগ্রাহ্য করিয়াছেন। ভূক্রঞ্চিত করিয়া তিনি রায়খানা তুলিয়া লইলেন। মুহুরীটি চলিয়া গেল। রায়খানা পড়িতে পড়িতে নটুবাবুর মুখ চোখ রাঙা হইয়া উঠিল। বিচারকের মন্তব্য এবং বিচার পদ্ধতির বক্রগতি দেখিয়া তাহার ক্রোধের আর পরিসীমা রহিল না। দারুণ উত্তেজনা বসে রায়খানা ছুড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া ঘরের মধ্যে পায়চারি আরম্ভ করিলেন। উপরের ঘরটাতেই দুমদাম হুটপাট শব্দে ওই আত্মীয়দের ছেলেগুলি যেন মগের উপদ্রব আরম্ভ করিয়া দিয়াছে। নটুবাবু অত্যন্ত বিরক্তি ভরে উপরের দিকে চাহিয়া বলিলেন, ভগবান রক্ষে করো। চাকরটা ঘরের মধ্যে আসিয়া কতগুলি চিঠি টেবিলের উপর রাখিয়া দিল। চিঠিগুলি দেখিতে দেখিতে একখানা অতি পরিচিত হাতের লেখা খাম দেখিয়া সাগ্রহে খুলিয়া ফেলিলেন। হ্যাঁ, পুরাতন বন্ধু সেই বৃদ্ধ মুন্সেফবাবুর চিঠি। এই বিবাহে আসিতে অক্ষমতার জন্য ক্ষমা চাহিয়া তিনি চিঠি লিখিয়াছেন। যাবার বাটি অসম্ভব রূপে প্রবল হলেও বাতের সঙ্গে জুঝে উঠতে পারলাম না, পরাজয় মানতে হলো। বিছানায় শুয়ে শুয়েই আপনার ছেলে ও বৌমাকে আশীর্বাদ করছি। ডাকযোগে আশীর্বাদীও কিছু পাঠালাম, গ্রহণ করবেন। পরিশেষে লিখিয়াছেন, আজ একটা কথা বলবো, রাগ করবেন না। একদিন আপনি বলেছিলেন মা লক্ষ্মীর অভ্যেস হলো লোকের মাথার উপর দিয়ে পথ করে চলা। তাঁর চরণ দুখানি আপনি পথের ধুলোয় নামাবো বলেছিলেন, কিন্তু টেনে টেনে নিজের মাথাতেই চাপালেন যে। লজ্জা পাবেন না, চরণ দুখানি এমনই লোভনীয়ই বটে, মাথায় না ধরে পারা যায় না। মাথায় কি দেবীর রজত রথের উপযোগী রাজপথ তৈরি হয়েছে? বলি টাক পড়েছে, টাক?
চিঠিখানার কথাগুলি যেন তীরের মতো তাহার মস্তিষ্কে গিয়া বিধিল। উত্তেজিত অসুস্থ মনের মধ্যে অকস্মাৎ একটি অদ্ভুত মুহূর্ত আসিয়া গেল। সমগ্র জীবনটাই মুহূর্তের মধ্যে ছায়াছবির মতো তাহার মনশ্চক্ষুর সম্মুখ দিয়া ভাসিয়া গেল। এই ঘর, এই ঐশ্বর্য সমস্ত যেন কুৎসিত ব্যঙ্গে হি হি করিয়া হাসিতেছে। আবার মনে হইল ঘরের দেওয়ালে ঝুলানো ছবিগুলির মধ্যে সমস্তগুলিতেই মুন্সেফ বাবুর ব্যঙ্গহাস্য বক্র মুখ ভাসিয়া উঠিয়াছে। রতনপুরের কালীর মা, পারুলের শ্যামা ঠাকুরুন উপরতলায় বিজয় উল্লাসে কি তাণ্ডব নৃত্য জুড়িয়া দিয়াছে। তিনি থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে একখানা আসনে বসিয়া পড়িলেন। মহাভারত আসিয়া প্রণাম করিয়া বলিল, আগে পারুলের শ্যামা ঠাকুরুন বাড়ি যাচ্ছেন, আমিও যাই ওই সঙ্গে। নটুবাবু কোনো উত্তর দিতে পারিলেন না। তাহার শ্বাস যেন বন্ধ হইয়া আসিতেছে। বিহ্বল দৃষ্টিতে ঘর হইতে বাহির হইয়া যাইবার দরজাটা খুঁজিতেছিলেন, কিন্তু কই, দরজা কই?